দর্শক, আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের টপিকস রাশিয়ার 40টি যুদ্ধবিমান ধ্বংস এবং এর পিছনের গভীর ষড়যন্ত্র এবং এর থেকে ভারতের কী কী শিক্ষা নেওয়া উচিত। এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কারণে আপনারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিই, তারপর পিছনের ষড়যন্ত্র নিয়ে আলোচনা করব, তারপরে আমাদের দেশকে কীভাবে সতর্ক করা সেটা করব, সমস্ত কিছু আলোচনা করব। ঘটনার সূত্রপাত রবিবার, অর্থাৎ গতকাল রাশিয়ার 5টি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালায় এবং কয়েক মিনিটের মধ্যে প্রায় 40টি যুদ্ধ বিমান এবং সবগুলি পারমাণবিক বম্বারু বিমান ছিল, মানে পারমাণবিক বম দিয়ে অ্যাটাক করার বিমান ছিল। রাশিয়ার যেসব এয়ারবেসে হামলা চালায় সেটা ইউক্রেনের সীমান্ত থেকে 4000 কিলোমিটার দূরে। ড্রোনের রেঞ্জ জেনারেলি 100 কিলোমিটারের মধ্যে হয়। সেখানে 4000 কিলোমিটার দূরে ড্রোন দিয়ে কিভাবে এই রকম একটা ঘাতক অপারেশন সম্পন্ন হলো। ইউক্রেন এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন স্পাইডার ওয়েভ। এই অপারেশনের কাজ শুরু করা হয়েছিল 18 মাস আগে। এই ব্যাপারে একটা কথা বলা একান্ত প্রয়োজন, সেটি হলো সম্প্রতি ভারতের পাকিস্তানের যুদ্ধে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সমস্ত মিসাইল এবং ড্রোনকে ইন্টারসেপ্ট করে। সেখানে কিনা রাশিয়ার নিজের দেশকে সামান্য ড্রোন থেকে বাঁচাতে পারলো না। তাহলে ইউক্রেনের এমন কি হলো যাতে করে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের S-400কে ফাঁকি দিয়ে রাশিয়ার ভিতরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো। এবার সেই রহস্যটি আপনাদের জানাবো। 40টি যুদ্ধ বিমান ধ্বংস করার জন্য 117টি ড্রোন ব্যবহার করা হয়। এই টোটাল অপারেশনটা করা হয় রাশিয়ার কিছু গদ্দারদের অতিরিক্ত লোভের কারণে। আপনি হয়তো বলবেন এখানে গদ্দারদের কী রোল আছে? অ্যাকচুয়ালি এই জায়গাতেই সব কিছু লুকিয়ে আছে। এবার ঘটনায় আসি। সেটি হলো বেশ কিছুদিন আগে থাকতে ইউক্রেন রাশিয়ার সীমান্ত দিয়ে চুরি করে ঢুকে 117টি ড্রোন রাশিয়ার গদ্দারদের কাছে পৌঁছে দেয়, যাতে কেউ সন্দেহ না করতে পারে। সেই জন্য সাধারণ ট্রাকে করে ড্রোনগুলি নিয়ে যাওয়া হয় এবং রাশিয়ার এয়ারবেসের কাছাকাছি কোনো একটা জায়গায় ড্রোনকে পার্কিং করা হয়। সবথেকে মজার ব্যাপার হলো রাশিয়ার এই এয়ার বেসগুলো খুব কাছাকাছি ছিল, সেই জন্য একটা ট্রাকেই সমস্ত কিছু অপারেশন করা সম্ভব হয়েছে। তারপর সব কিছু দেখে ট্রাকের ডালা খোলা হয় এবং ড্রোনগুলোকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়। এই 117টা ড্রোনের জন্য 117টা অপারেটরকে, গদ্দার অপারেটরকে ইউজ করা হয়েছিল। সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে একসাথে 117টি ড্রোন সমস্ত 40টি পরমাণু বোমা বহনকারী যুদ্ধ বিমানকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এবার বুঝতে পারছেন এই সাফল্যের মেন কারণ হলো ড্রোনগুলোকে যারা এয়ারবেসের কাছে ট্রাকে করে নিয়ে যায় এবং ওখান থেকেই ড্রোনকে অ্যাটাক করায়, আর এতেই কেল্লা ফতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় হামলা কিন্তু এটা, এবং এটা সম্ভব হলো সেফ কিছু রাশিয়ান গদ্দারদের জন্য, যারা কিনা ড্রোনগুলোকে ইউক্রেনের সীমান্তে নিয়ে যেয়ে ট্রাকে করে সেফলি এয়ারবেসের সামনে পার্কিং করিয়ে টোটাল অপারেশন করায়। এই টোটাল অপারেশনে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু ওইসব গদ্দারাই। প্রায় 7 থেকে 8 বিলিয়ন ডলার রাশিয়ার ক্ষতি হয়। যখন আমি স্ক্রিপ্টটা বানাচ্ছি তখনই দেখছিলাম রাশিয়া ইউক্রেনের মধ্যে ঢুকে তাবড়তোড় মিসাইল হামলা চালাচ্ছে। যেখানে তুর্কিতে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চালাচ্ছিল, ঠিক সেই সময় ঘটনাটা ঘটল যা কিনা যুদ্ধবিরতির সমস্ত সম্ভাবনাটাকে একেবারেই বন্ধ হয়ে গেল। আচ্ছা ভাবুন তো, ইউক্রেনের একার পক্ষে কি এই কাজ করা সম্ভব? উত্তর হলো না, একদমই না। জানা যাচ্ছে এর পিছনে আমেরিকার অ্যাক্টিভ হাত আছে। এই ঘটনা ঠিক পরে পরেই আমেরিকা প্রেস ব্রিফিং করে বলে এই ঘটনায় আমেরিকার কোনো হাত নেই। মানে সেই পুরনো কথাটা মনে পড়ে গেল যে আমি কে, এই ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। এই ঘটনা থেকে আমাদের দেশ ভারতের কী কী শিক্ষা হলো? ভারতের চারপাশে পাকিস্তান, বাংলাদেশ এবং চীন, এই তিনটে শত্রু দেশকে নিয়ে আমাদের চলতে হয়। তারা সব সময় চেষ্টা করে যায়
কীভাবে ভারতে বসবাসকারী গদ্দারদের দিয়ে কীভাবে ভারতকেই দুর্বল করা যায়। দেখুন, আইএসআই আমাদের দেশে হাজার হাজার জিআরই দিয়ে কয়েকশো স্লিপার সেল খুলে রেডি করে রাখা হচ্ছে। তারা যে কোনো সময় ভারতের মধ্যে নাশকতা ছড়াতে পারে। সেই জন্য ভারতের সরকার বিরোধী এবং প্রশাসনকে সবসময় এক হয়ে কাজ করতে হবে। দেশের সিকিউরিটির সাথে বিরোধী পক্ষকে কেবল ভোটের রাজনীতি করলে চলবে না। এই সময় আমাদের দেশ ব্যাপক সিকিউরিটি ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আমাদের দেশে জিহাদিদের দিয়ে যে কোনো নাশকতা পাকিস্তান করাতে পারে। এই ব্যাপারে আমার একটা সাজেশন হলো, টেররিস্ট সংক্রান্ত যে কোনো মামলা জিআর কোর্টে নেওয়া যাবে না এবং সেনাবাহিনী কোর্টে এর বিচার করতে হবে। এবং কোনো এজেন্সি বা কোনো ধর্মীয় সংগঠন বা মানবিক কমিশন এই রায়ের ব্যাপারে কোনো কথা বলবে না। সেই ক্ষেত্রে যদি এই সম্প্রদায়ের কিছু লোক বা সংগঠন এই ব্যাপারে কোনো কথা বলে, তাদের জন্য কিন্তু নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে অ্যারেস্ট করতে হবে। যদি কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন এইসব জিহাদিদের সাহায্য করে, তাদেরও টেররিস্টদের সমান শাস্তি প্রদান করতে হবে। মিলিটারি কোর্টকে 1 মাসের মধ্যে রায় দিতে হবে, নাহলে ভারতের এর থেকে অনেক বেশি বড় মূল্য চুকাতে হবে। তো দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে।